বাইরে তখন যেন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। গ্রামের কাঁচা রাস্তাগুলো সব কাদায় থক থক করছে। এই সমুদ্রের মতো অন্ধকারের মাঝে একটা ছোট লাইফ বোটের মতো টিকে রয়েছে বিশুধার চায়ের দোকান। গরম কয়লার গন্ধ আর চায়ের ধোঁয়ার গন্ধে এই দোকানটা তখন গম গম করছে। চারপাশের ওই কালান্তর ঝড়কে উপেক্ষা করে জ্বলছে একটা টিমটিমে হ্যারিকেন। বেঞ্চে বসে তামাক টানছে দুই ভাই, রামরাম আর পুটিরাম। জাত চাষি ওরা, মাঠে গতর খাটিয়ে ফসল ফলায়। কিন্তু আজ রাতে এই আবহাওয়া ওদের বুকের ভেতর কোথাও যেন একটা ভয়ের কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, আজকের ওয়েদারটা দেখেছিস আমরা? কিরকম যেন একটা থমথমে ভাব। মনে হচ্ছে আজ রাতের মাঠে কিছু একটা অঘটন ঘটবে রে ভাই। বুকটা কেমন দুরু দুরু করছে। তুই একটা আস্ত ভেতর ডিম। বৃষ্টি পড়ছে তো কি হয়েছে? বর্ষাকালে কি আকাশ থেকে রসগোল্লা পড়বে? যত সব গাঁজাখুরির চিন্তা তোর মাথায়। মাঠে ফসল পেকে রয়েছে, এই বৃষ্টিতে যদি ক্ষতি হয় তবে মহাজনের দেনা শোধ করবো কি করে? সেই চিন্তা করা ভূত পেত নিয়ে আদিক্ষেতা করতে হবে না। না রে রাম রাম, কুটিরাম কিন্তু একদম ভুল বলেনি। এই যে গায়ের উপর দিয়ে হিমেল হাওয়াটা বয়ে যাচ্ছে না, এটা ভালো লক্ষণ নয়। কাল রাতে হরিশ ভট্টাচ যখন মাঠের ওপার থেকে ফিরছিল, তখন নাকি সে স্পষ্ট শুনেছে বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ একজন তার নাম ধরে ডেকছে। 3 বার ডেকেছিল। হ্যাঁ, 3 বার ডেকেছিল রে ভাই। হরিশ তো কান বন্ধ করে হন হন করে চলে এসেছে। নিশির ডাক, বুঝলি? একবার সাড়া দিলেই ব্যাস, ঘাড় মোটকে রক্ত চুষে নেবে। ওরে রাম রাম, নিশির ডাক! বিশুদা, তুমি এই শ্মশানকালীতলার দিকে মাঠটার কথা বলছো তো? ওদিকে তো সন্ধ্যার পর গায়ের কোনো মানুষ পা রাখার সাহস পায় না। হরিশ কাকা বেঁচে গেছে বড়। তোর বিশুদা, তুমি এই বুড়ো ভট্টাচার্যের কথায় নাচছো। বুড়ো বয়সে চোখে ছানি পড়েছে, কানে কম শোনে, বাতাসে বাঁশ গাছের ঘষা খাওয়ার শব্দকে ভেবেছে কেউ ডাকছে। আর তোমরা তাই নিয়ে বসে বসে এখন রূপ কথা বানাচ্ছ। আমার সামনে যদি কোনো নিশি পিশাচি আসে না, এই লাঙলের গলা দিয়ে কপিতার মাথা 2 টুকরো করে দেবো। আরে, এ অবিনাশ বাবু যে! আসুন আসুন স্যার, এই দুর্যোগের মধ্যে আপনি বাইরে বসুন বসুন। একদম কড়া করে গরম চা দিচ্ছি আপনার জন্য। হ্যাঁ রে বিশু, এই বাইরে যা অবস্থা, ঘরে মন টিকলো না রে। এই ভাবলাম তোর দোকানে এসে একটু চা খাই। এই একা ঘরে ওই বৃষ্টির শব্দ শুনলে এই পুরোনো সব কথা মাথার ভেতর বিড়বিড় করে আসে। প্রণাম জানাই মাস্টার মশাই। তা আপনি তা আপনি তো বড় মস্ত বড় পণ্ডিত মানুষ, দেশে বিদেশে কত ইতিহাস পড়েছেন। এই যে রামদা বলছিল ভূত প্রেত নাকি সব মিথ্যে, মানুষের মনের ভুল। আপনি আপনার কি মনে হয় স্যার? সত্যি কি পৃথিবীতে অলৌকিক কিছু নেই? মনের ভুল? একটা সময় আমি ঠিক রামের মতোই ভাবতাম রে পুটিরাম। ভাবতাম বিজ্ঞান যে প্রমাণ করতে পারে না তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আজ থেকে 30 বছর আগে আমার জীবনের 20টা দিন আমার সেই অহংকার এমনভাবে গুড়িয়ে দিয়েছিল যে আজ আর আমি কোনো কিছুকে হেসে উড়িয়ে দিতে পারি না। তাই নাকি স্যার? আপনার সাথেও এমন কিছু ঘটেছিল? আমাদের একটু বলুন না স্যার, কি হয়েছিল তখন? শুনলে তোদের রাতের ঘুম উড়ে যাবে রে ভাই। তবে বিশ্বাস কর না, কর, তোদের ব্যাপার তেনাদের অবিশ্বাস করার সাধ্য মানুষের থাকে না। যখন তেনারা সামনে এসে দাঁড়ান, বলুন স্যার, আমরা শুনছি।
আজ রাতেই এই বৃষ্টির মধ্যে আপনার গল্পের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তাহলে শোন, তখন আমার বয়স ওই 30-32 বছর হবে। নতুন নতুন হেডমাস্টার হয়ে বদলি হয়ে এলাম হাওড়া জেলার এই সাকরাইল গ্রামে। সাথে আমার স্ত্রী সুলতা আর 7 বছরের মেয়ে টুম্পা। গ্রামে এসে থাকার জন্য একটা ভালো বাড়ি খুঁজছিলাম। তখনই সন্ধান পেলাম গ্রামের এক কোণে জমিদারের সেই পুরনো পরিত্যক্ত কুঠির বাড়ি। বাড়িটা ছিল বিশাল পাকা দোতলা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত বড় বাড়ি অথচ কোনো ভাড়া লাগতো না। ভাড়া লাগতো না স্যার? কেন? মালিক কি দান ছত্র খুলে বসেছিল? না পুরিরাম, বাড়িটার মালিক ছিলেন হরিহর মহাজন। অতি চড়া সুদে গরিব চাষিদের ভিটে মাটি কেড়ে নেওয়া ছিল তার পেশা। কিন্তু আমি আসার ঠিক 15 দিন আগে এক রাতের মাঠের মাঝে হরিহর মহাজনের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। চাষিরা নাকি তাকে পিটিয়ে মেরেছিল। তার পরিবার ভয়ে ভয়ে রাতারাতি শহরে পালিয়ে যায়। বাড়িটা পাহারা দেওয়ার আর যত্ন নেওয়ার জন্য তারা একজন শিক্ষিত লোক খুঁজছিল, তাই আমায় বিনা ভাড়ায় থাকতে দেয়। বাড়িটা ছিল গ্রামের মূল জনপদ থেকে প্রায় 8 মাইল দূরে, একদম একাকী নিঝুম। এই আমরা যখন প্রথম দিন সেই বাড়ির গেটে পা রাখলাম, তখনই আমার কেন যেন মনে হয়েছিল মস্ত বড় বিপদের মুখে পা পাড়াচ্ছি। গো শুনছো, কাঠগুলো তো বাজার থেকে একদম শুকনো কিনে আনলে, কিন্তু উনুনে দিলেই কেন যেন নিভে যাচ্ছে। কেন এটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে উনুনের ভেতর থেকে? মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে ফুঁ দিয়ে আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। দূর সুলতা, এই তোমার ওই এক চিন্তা। পুরনো বাড়ি কতদিন বন্ধ ছিল, উনুনের চিমনিতে হয়তো হাওয়া খেলছে না, তাই ব্র্যাক ড্রাফট হয়ে আগুনটা নিভে যাচ্ছে। একটু ভালো করে কাঠটা গুঁজে দাও, এই দেখবে ঠিক জ্বলবে। বিজ্ঞান বোঝো না, শুধু শুধু ভুতুড়ে কাণ্ড ভাবো। তুমি সব কিছুতেই বিজ্ঞান খুঁজছো, কিন্তু আমার মন বলছে এই বাড়ির হাওয়া বাতাস একদম ভালো নয়। কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ। এ কি, এই এত রাতে নুপুরের আওয়াজ আসে কোত্থেকে? এই গায়ে তো আশেপাশে কোনো বাড়ি নেই। আর এই আছড়ানোর শব্দটা কোনো কাঠবিড়ালি বা ইঁদুরের দেওয়াল বেয়ে উঠছে নাকি? এ কি, এটা কি করে সম্ভব? দেয়ালে রক্ত? না না না, এটা নিশ্চয়ই আমার চোখের ভুল। হ্যারিকেনের আলোয় অন্য কিছু রক্ত মনে হচ্ছে, কিংবা হয়তো কোনো বাদুড় বা পাখি মরে দেয়ালে আটকে গেছে। ওগো, এদিকে এসো, দেখে যাও এদিকে কি কাণ্ড হয়েছে। এ কি বিমলা, এটা কি? আর কত প্রাণ চাও তুমি? কাল রাত্রে আমি স্পষ্ট শুনেছি যে রান্নাঘরে বসে হাড় চিবোচ্ছে। ভেবেছিলাম বিড়াল, কিন্তু সকালে এসে দেখি এ কি অবস্থা। আমি বাড়িতে এক মুহূর্ত থাকবো না। অবিনাশ, আমার মেয়েটাকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। শান্ত হও সুলতা, ভেঙে পড়ো না। এটা নিশ্চয়ই গ্রামের কোনো দুষ্টু লোকের কাজ। তারা চায় না আমরা এই বড় বাড়িতে বিনা ভাড়ায় থাকি। তারা আমাদের ভয় দেখিয়ে তাড়াতে চাইছে। আমি আজই বাজারে যাচ্ছি, গিয়ে খোঁজ নিচ্ছি কে এই বদমাইশ করছে। তোমরা ঘরের বাইরে বেরোবে না। কি হে হেডমাস্টার মশাই, এই নতুন বাড়িতে ঘুম কেমন হচ্ছে? এই নাকি মাঝরাতে কারোর পায়ের আওয়াজ পাচ্ছ? আপনি কি দাদু? আর নতুন বাড়ি কোথায়? এভাবে কেন বলছেন? আপনি কি কিছু জানেন ওই বাড়ির ব্যাপারে? আমি গায়ের সব থেকে পুরনো মানুষ বাবা। আমার চোখের সামনে কত কিছু ঘটে গেল। তুমি যে বাড়িটায় উঠছো না, ওটা আজ থেকে প্রায় 70 বছর আগের কথা বাবা। তখন ওই অঞ্চলে রাজত্ব করত জমিদার দয়াশঙ্কর সিং। মানুষ নয়, এই সাক্ষাৎ শয়তান ছিল সে। আর সেই সময় ওই গায়ের সীমান্তে এক কুটিরে থাকতো এক তান্ত্রিক। তার এক পরম রূপবতী কন্যা ছিল, নাম ভৈরবী। ভৈরবী শুধু সুন্দরী ছিল না, সে তার বাবার কাছ থেকে তন্ত্রবিদ্যার কিছু গোপন সাধনাও শিখেছিল। কিন্তু জমিদারের নজর পড়ে ওই মেয়ের উপর। দয়াশঙ্করের শুধু কামনা বাসনাই ছিল না, তার লোভ ছিল তান্ত্রিকের গোপন সোনার একটা প্রাচীন অলৌকিক পুঁথির উপর।
তারপর কি হলো দাদু? একদিন রাতে জমিদার তার লাঠিয়াল বাহিনী নিয়ে তান্ত্রিকের কুটিরে চড়াও হয়। বৃদ্ধ তান্ত্রিককে চোখের সামনে কেটে দিঘির জলে ফেলে দেয় তারা, আর ভৈরবীকে বন্দি করে নিয়ে আসে এই কুঠি বাড়িতে। জমিদারের এই পৈশাচিক অত্যাচার সহ করতে না পেরে ভৈরবীর ছোট বোন চন্দনা ওই কুটি বাড়ি দোতলার বারান্দায় গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর ভৈরবী সে তখন জমিদারের অবাধ্য হলেও তখন দয়াশঙ্কর রাগের মাথায় ভৈরবীকে ওই কুড়ি বাড়ির উঠোনে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারে। ওরে বাবা, এ তো নৃশংসতা। হ্যাঁ বাবা, কিন্তু ভৈরবীর মরার আগে এক ভয়ানক কাণ্ড করেছিল। আগুনের শিকার মধ্যে দাঁড়িয়ে সে নিজের বুক চিরে রক্ত নিয়ে নিজের কপালে তিলক কেটেছিল। আর মরার আগে সে অভিশাপ দিয়ে বগিয়েছিল, এই সিংহের বংশের কোনো পুরুষ সন্তান বাঁচবে না, আর এই ভিটেতে যে পুরুষ পা রাখবে আমি আর চন্দনা মিলে তার বুক চিরে কাঁচা রক্ত পান করব। ভৈরবীর মৃত্যুর পরদিন থেকেই জমিদার বংশে মড়ক লাগে। একে একে সব পুরুষ অদ্ভুত রোগে রক্ত বমি করে মারা যায়। আর আজ সেই বাড়িতে তুমি তোমার পরিবার নিয়ে উঠেছো। আরে দাদু, এ তো বহু পুরনো গল্প। এতদিনে কি আর সেই আত্মা থাকে? আর আমরা তো কোনো দোষ করিনি, আমরা তো সিংহের বংশেরই নয়, আমাদের কেন ক্ষতি করবে? পিছাসি কোনো বিচার করে না মাস্টার মশাই, তার কাছে সমস্ত পুরুষ জাতি অপরাধী। তুমি বিশ্বাস করছো না তো বাড়ি যাও, গিয়ে দেখো তোমার মেয়ের অবস্থা কি হয়েছে। ভৈরবী তোমার বাড়িতে প্রবেশ করে গেছে। টুম্পা, এ মা আমার, কি হয়েছে রে তোর? সুলতাও কাঁদছো কেন, কি হয়েছে? ওগো, ও আমাদের টুম্পা নেই। দুপুর থেকে একা একা ঘরের কোণে তাকিয়ে খিলখিল করে হাসছে আর বলছে চন্দনা দিদি এসেছে, চন্দনা দিদি আমার সাথে খেলবে। ওর হাতটা দেখো অবিনাশ। এ কি? বাবা, তুমি এসেছো? চন্দনা দিদি বললো তোমার বুকটা নাকি খুব নরম। ভৈরবী মা আসবে আজ রাতে, তোমার বুকে রক্ত দিয়ে নাকি ও আজ রাতের আলপনা দেওয়া হবে। এ না না না, এটা আমার মেয়ে হতে পারে না। তিলক দাদু ঠিকই বলেছিল, ভৈরবী এসে গেছে। সুলতা, আমাদের এখনই কিছু একটা করতে হবে, নয়তো আজ রাতে আমরা কেউ বেঁচে ফিরবো না। অবিনাশ, তুই মস্ত বড় ভুল করেছিস। যে ভিটেতে ভৈরব কোদ ঘুরে বেড়ায় সেখানে তুই তোর কুমারী কন্যাকে নিয়ে গেছিস। ভৈরব তো সুযোগ খুঁজছিল। কুমারী মেয়ের শরীর পেলে তার শক্তি 10 গুণ বেড়ে যায়। আজ অমাবস্যা রাত, আজ রাতে ভৈরব তার পূর্ণ রূপে প্রকট হবে আর তোর পরিবারের রক্ত দিয়ে তার তৃষ্ণা মেটাবে। বাবা, আমি মূর্খ, আমি অপরাধী, আমাকে পথ দেখান, আমার মেয়েটাকে বাঁচান বাবা। আমি কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। আজ রাতটার মতো আমাদের রক্ষা করুন। এই নে, এটা হলো কাল ভৈরব কবচ, বহু বছরের সাধনায় সিদ্ধ করা এই কবচ। আজ রাতে যখন পিশাচি তোদের আক্রমণ করবে, এই কবচটা তার সামনে মুছিয়ে ধরবি। এর থেকে যে মহাজ্যোতি বেরোবে তা ভৈরব সহ করতে পারবে না। কিন্তু মনে রাখিস অবিনাশ, এটা কেবল তোদের আজ রাতের মতো বাঁচাবে। ভৈরব মুক্তি এতে হবে না। আজ রাতের পর যদি এক মুহূর্ত ওই বাড়িতে থাকিস, তবে এই কবচ তোদের বাঁচাতে পারবে না। এসে গেছি, তোদের পুরুষ জাতির রক্তের স্বাদ নিতে এসে গেছি। দয়াশঙ্করের পাপের প্রায়শ্চিত্ত তোদের সবাইকে করতে হবে। চন্দনা, আর ওই লোকটাকে ওর বুকটা চিরে কলিজাটা বের কর। ওগো, বাঁচাও, আমাদের মেয়েটাকে বাঁচাও। তান্ত্রিকের চেলা অবিনাশ, তুই আজ বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস ভৈরবী কাউকে ছাড়ে না। এই ভিটে ছেড়ে তোকেই পালাতে হবে।
বাপরে বাপ, আপনার পায়ে প্রণাম জানাই স্যার। আপনি সত্যি মস্ত বড় বীর পুরুষ। এই পিশাচির সামনে দাঁড়িয়ে আপনি কবচ উঁচিয়ে লড়াই করেছেন। ধন্য আপনার সাহস বটে। সাহস? হ্যাঁ, সাহস না থাকলে কি আর বেঁচে ফেরা যায় রে রাম রাম। ঈশ্বর যখন সাথে থাকেন তখন কোনো অপশক্তি টিকতে পারে না। চল রে বিশু, অনেক রাত হলো, বৃষ্টিটা কমে এসেছে, এবার ঘরের দিকে রওনা হই। তোতা আবার একা আছে বাড়িতে। সাবধানে যাবেন স্যার। হ্যাঁ, জয় মা কালী, আপনার মঙ্গল হোক। এই যে অবিনাশ, মস্ত বড় বীর পুরুষ হয়েছিস। চায়ের দোকানে বসে আমার নামে গল্প বানিয়ে নিজের ঢাক পেটাচ্ছিস। বলছিস তুই আমাকে তাড়িয়েছিস। ক্ষমা করো, ক্ষমা করে দাও। সেদিন রাতে তুই তান্ত্রিকের কবচ দেখে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলি। কাপুরুষ কোথাকার, নিজের সম্মান বাঁচাতে সবার সামনে মিথ্যে বলিস। জানিস না আমাদের নামে মিথ্যে বলতে নেই, আমরা সব শুনতে পাই। তুই যেখানে যাবি ভৈরবী তোর পিছু ছাড়বে না। তুই কাল ভৈরবের কবচটা কুঠি বাড়িতেই ফেলে এসেছিলি তারা উড়োয়, মনে নেই? আজ তোকে কে বাঁচাবে শয়তান? আজ তোর রক্তের আলপনা আমি এই পুরো বুকেই আঁকবো। ওরে ফুটিরাম, মাস্টার মশাইয়ের বিরক্ত দেখাননি। উনি মিথ্যে বলেছিলেন রে। পিশাচি ভৈরবী কাল রাতে আমাদের দোকানেও এসেছিল। আমাদের আড্ডা সব কথা শুনে নিয়েছে রে। ঈশ্বর আমাদের রক্ষা করো। তিনাদের নামে আর কখনো কোথায় বলবো না। মানুষের অহংকারী সব শেষ করে দেয় রে ভাই, মানুষের অহংকারী সব শেষ করে দেয়।